দর্শক স্বাগত জানাচ্ছি সাতকাহন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কাহনে। দর্শক আজ ওয়ার্ল্ড হার্ট ডে। আমাদের আজকের আয়োজন, আজকের আলোচনা বিশ্ব হৃদয় দিবস বা হৃৎপিণ্ড দিবস নিয়েই। আমাদের সাথে আজ যুক্ত রয়েছেন ডাক্তার সি এম শাহিন কবির। তিনি সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন অত্যন্ত পরিচিত এবং মিষ্টি একজন মানুষ, শামসুন নাহার মহুয়া আপা। তিনি প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান, বারডেম হাসপাতাল। আর আমি আপনাদের সাথে বরাবরের মতোই রয়েছি, শাশ্বতী মাথি। কেমন আছেন আপনারা? খুব ভালো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ফর কাইন্ড ইন্ট্রোডাকশন। আমরা খুব খুশি একটা বিশেষ দিনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ধন্যবাদ। শুরুতেই চলে যাচ্ছি স্যারের কাছে। হৃদরোগ এবার হার্ট ডে যেটা, এটার প্রতিপাদ্য কি? ধন্যবাদ আপনাকে। দিস ইজ 2020 সালের আজকে 29শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড হার্ট ডে। এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে বৈশ্বিক করোনাকালীন সময়ে আমরা যেন হৃদরোগীদের প্রতি যত্নবান বা সচেতন হই। আপনারা জানেন যে হৃদরোগ আমাদের বিশ্বের 1 নম্বর প্রধান কারণ মৃত্যুর জন্য। প্রতি বছর প্রায় 17 মিলিয়ন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার 75% ঘটনা ঘটে আমাদের মতো মধ্যবর্তী এবং লো ইনকাম কান্ট্রির প্রতি। তাই আমাদের এই করোনা তো আমাদের হৃদরোগীদের জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে। তারা অবশ্যই অতিরিক্ত ঝুঁকিতে রয়েছেন। তো এই দিবসে এই প্রতিপাদ্য আমার কাছে মনে হয় পারফেক্ট হয়েছে, কারণ আমরা করোনার সময় হৃদরোগীরা কিভাবে ভালো থাকবে সেই নিয়ে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হবে। হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড ভালো রাখতে হলে কি কি করণীয়? এটা একটা বিস্তর প্রশ্ন আসলে। হার্ট তো সবকিছুরই একটা অর্গানকে মানে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখে, তাই না? হার্ট বন্ধ তো সবকিছুই বন্ধ, লিভার কাজ করবে না, কিডনি কাজ করবে না, ব্রেন কাজ করবে না। তে রোগী এই যন্ত্রের কিন্তু যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, তাই না? সেক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের নিয়মিত এক্সারসাইজ করা, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে রাখা, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা, তারপরে আমাদের পুষ্টিকর খাদ্য যেমন আমাদের ফ্রুটস এবং ভেজিটেবল পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা, আমাদের ফাইবার জাতীয় খাদ্য গ্রহণ করা, আমাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা যেন সেটা কন্ট্রোলে রাখেন, যাদের কোলেস্ট্রলের মাত্রা আধিক্য রয়েছে তারা যাতে সে জাতীয় খাবার অ্যাভয়েড করেন যেন কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে। এইসব করে আসলে আমাদের হৃদযন্ত্রকে সচল রাখার জন্য সব রকম ব্যবস্থা রাখতে হবে। কারণ আমরা যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি তাহলে আস্তে আস্তে আমাদের রক্তনালীতে বিভিন্ন রকম প্ল্যাগ জমে, যেটা আস্তে আস্তে হৃদযন্ত্রকে বিভিন্ন রকম হার্ট অ্যাটাকের জন্য দায়ী হয়ে পড়ে। ধন্যবাদ। আমি আবারও আসছি আপনার কাছে, চলে যাচ্ছি একটু আপার কাছে। আপা, হৃদযন্ত্র ভালো রাখবার জন্য কি কি খাবার খাওয়া প্রয়োজন? অ্যাকচুয়ালি একটা মানুষের পুরো শরীরটাকেই ভালো রাখাটা জরুরি। হৃদযন্ত্রটা সব থেকে ইম্পর্টেন্ট একটা অর্গান। স্পেশালি হৃদযন্ত্রকে ভালো রাখতে টোটাল যে হেলদি লাইফস্টাইলটা আমাদের, ইনক্লুডিং আমাদের হেলদি খাবার নিতে হবে। তার ভেতরে সব থেকে বেশি যে বিষয়টা দরকার, কোনো কিছুই অনেক বেশি। যেমন আমি কার্বোহাইড্রেটে যদি আসি, তাহলে কার্বোহাইড্রেটটা হতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যাতে ডিপোজিশন রেটটা কম। কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট আমরা জানি যে আমাদের শরীরে লিভারে জমা হয়ে ফ্যাটে পরিণত হয়। সেকেন্ড জিনিস হচ্ছে প্রোটিন। যাদের হৃদযন্ত্র মানে হার্ট ডিজিজ হয়নি তাদের ক্ষেত্রেও বলছি যে যত কম পারা যায় স্যাচুরেটেড ফ্যাট। গাইডলাইনে আছে যে লেস দ্যান 30% অফ টোটাল ক্যালোরি হচ্ছে ফ্যাট বা অয়েল আসতে হবে। এই 30% এর মধ্যেও লেস দ্যান 10% এর নিচে আসতে হবে হচ্ছে স্যাচুরেটেড। অর্থাৎ আপনি যদি দিনে একটা ডিমের কুসুম খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর স্যাচুরেটেড ফ্যাট, ঘি, বাটার, ডালডা, মায়োনেজ, মার্জারিনের দরকারই হয়। আসেন ফ্যাটে, ওমেগা 3 ফ্যাট বা ভেজিটেবল অয়েল হচ্ছে হেলদি চয়েস
এবং যত ভেজিটেবল অয়েলে যাবেন তত আপনার হার্ট হেলদি থাকবে। আর যত স্যাচুরেটেড ফ্যাট আপনি স্কিপ করতে পারবেন, ঘি বাটার জাতীয় যত, সব থেকে বেশি দরকার, একটু আগে ডক্টর শাহিন যেটা বললেন যে যত বেশি পারা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে ফল, সবজি, সালাদ, এই জাতীয় খাবার। আপনি ভ্যারাইটি ফল নেন, ফলে কিন্তু কোনো ফ্যাট নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফলে কার্বোহাইড্রেট থাকে, কিন্তু ফলটা দুই রকমের, একটা মিষ্টি ফল সুগার কন্টেনিং, একটা সাওয়ার ফ্রুট। সাওয়ার ফ্রুট সুগার কন্টেনিং। আবার যদি আপনি আসেন যে ভেজিটেবলের ভেতরে লিফি ভেজিটেবল আছে, মানে শাক আছে, সবজি আছে, আপনার ইচ্ছা একই বেলায় আপনি 3-4 রকমের খেতে পারেন। ঠিক আছে বিষয়টা? সালাদ নেন, প্রতিদিন খাবারে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট রাখেন, ডিম রাখেন, দুধ রাখেন। দুধটা যার হার্ট ডিজিজ হয়নি তার কিন্তু কোনো বাদ দিতে হবে না, কোনো কিছু বাদ দিতে হবে না, কিন্তু যার হয়ে গেছে তার অবস্থা অনুযায়ী কখনো কখনো ফ্যাট কত % বাদ দিবে, কতটুকু বাদ দিবে, এটা আমরা ঠিক করে দিই। কিন্তু যার হয়নি হার্ট হেলদি রাখার জন্য প্রত্যেকটা খাবার দিনে থাকবে। এখানে মূল জায়গাটা হচ্ছে আপনি জমতে দিবেন না, তার মানে স্মল ফিডিং এ খান, ফ্রিকোয়েন্ট ফিডিং এ খান, এবং যা খাবেন সেইটা আপনি খরচ করেন, বার্ন করেন। আপনার হার্ট, আপনার বডি, আপনার সবকিছু আপনার ফরে থাকে। ধন্যবাদ আপা, ধন্যবাদ আপা, খুব সুন্দর করে বললেন। আমি আবারও আসছি আপনার কাছে, চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, হার্টের কি কি রোগ সাধারণত এই উপমহাদেশের মানুষের হয়? আমাদের ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে যারা এশিয়ান এথনিসিটি, যারা আমরা এশিয়ায় বড় হয়েছি, তাদের কিন্তু জেনেটিক্যালি আমাদের বিভিন্ন অবস্থা, যেমন অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা প্রবণতা অনেক বেশি রয়েছে অন্যান্য দেশ বা আমেরিকা বা ইউরোপের তুলনায়, কারণ আমরা ফিজিক্যালি অ্যাক্টিভিটি কম করি। আমাদের দেশে অল্প বয়সেই ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ এইসব রোগ আমাদের ধরে পড়ে। এছাড়া আমরা অল্প বয়সে ধূমপান শুরু করি, যেসব কারণে আমাদের অতি সহজে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তো এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদেরকে কায়িক পরিশ্রম, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বাড়িয়ে আমাদেরকে বাঁচতে হবে। কারণ অল্প বয়সে যদি আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ি, তাহলে এটা আমাদের সোসাইটি বা সমাজের প্রতি আমরা বার্ডেন হয়ে পড়ি, সমাজের প্রতি বার্ডেন, আমার ফ্যামিলির প্রতি বার্ডেন। কারণ অল্প বয়সে হার্ট অ্যাটাক হলে আপনাকে অনেক লম্বা সময় এই রোগ নিয়ে বেঁচে থাকতে হবে, যেটা সবাই সোসাইটি বা সবার উপর অনেক বার্ডেন হয়ে পড়ে। এই অবস্থায় যারা হৃদরোগে আক্রান্ত হয় তাদের হার্ট অ্যাটাক হতে পারে, তাদের হার্ট ফেলিয়ার হতে পারে, তাদের হার্টবিট অনিয়ন্ত্রিত হয়ে যেটা অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, তাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং নানা রকম কমপ্লিকেশন নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে যদি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে। হৃদরোগ প্রতিরোধ নিয়ে বললেন, হৃদরোগ সম্পর্কে বললেন। রিসেন্টলি একটা বিষয় খুব দেখা যায় যে আগে বলা হতো যে হৃদয়ের রোগ বা হৃদরোগ কেবলমাত্র প্রবীণদেরই হয়, বা একটা সার্টেন পিরিয়ড পরে হচ্ছে হৃদরোগটা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে রিসেন্টলি যে তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাক বা হৃদরোগের প্রবণতা রয়েছে। এর কারণ হিসেবে কি মনে করছেন আপনারা? দুজনের কাছেই এক এক করে জানতে চাইবো। আমি নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি। আমার মনে হয় ডক্টর শাহিন তো ডেফিনেটলি উনি মেডিকেল ভিউ থেকে বলবেন। তবে প্রথমেই আসি, হৃদরোগ যে কোনো কারো যে কোনো সময় হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা কনজেনিটাল হার্ট ডিজিজই আছে যেটা বাই হেরিডিটি, একটা বাচ্চারও হতে পারে। ঠিক আছে, এইটা আমি নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউতে বলি। যারা একটু আগে যে কথাগুলো বলছিলাম যে হেলদি চয়েসে আসতে হবে খাবারে এবং লাইফস্টাইলে, যারা আনহেলদি চয়েসে থাকে, যা এখনকার টিনেজ বা দেখেন ছোট ছোট বাচ্চারা চিপসের উপরে থাকছে, বাসার খাবার পছন্দ করছে না, টিফিন হিসাবে কি নিচ্ছে, বার্গার, মায়োনেজ, মার্জারিন, তারপরে ফ্রোজেন ফুড মানে সসেজ, তার ভেতরে কোনো খাবার নিচ্ছে, প্রচুর সস নিচ্ছে। এই যে আর্টিফিশিয়াল খাবারগুলো, স্যাচুরেটেড ফ্যাট গুলো, এটা কিন্তু আস্তে আস্তে তার হার্টকেই কষ্ট দিচ্ছে। একটা সময় এসে খুব তাড়াতাড়ি, মানে আপনি শুনলে অবাক হবেন যে আমরা এখন 12-13 বছর বয়সেই হাইপারটেনসিভ পাচ্ছি।
ওবিসিটি তো একটা কমন ব্যাপারই, হাই ক্যালোরি ডেন্স খাবার নিতে নিতে ওভারওয়েট হচ্ছে। ওভারওয়েটও কিন্তু একটা ওয়ান অফ দ্য মেইন কজ অফ হার্ট ডিজিজ, নট অনলি হার্ট ডিজিজ, অনেকগুলো ডিজিজ হচ্ছে। সো ওবিসিটির পেছনের কারণ কিন্তু নিউট্রিশন, আনহেলদি কনজিউমার, হাই ক্যালোরি, ঠিক আছে। তারপরে ফ্যাটের ক্ষেত্রে আসি, যে তেলের খাবার আমি খাবো, কিন্তু আমি কি খাচ্ছি? ডিপ ফ্রাইড জাঙ্ক ফুড খাচ্ছি, হাইড্রোজেনেটেড অয়েল খাচ্ছি, ট্রান্স ফ্যাট খাচ্ছি আজকাল। আলটিমেটলি কি হয়, তখন ব্লাডে ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ, 3টা ব্যাড কোলেস্ট্রল আছে, যে টোটাল কোলেস্ট্রল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, 3টার পরিমাণই বেড়েছে। আলটিমেটলি কি হচ্ছে, গুড কোলেস্ট্রলের পরিমাণ পার্সেন্টেজ অনুযায়ী কমে যাচ্ছে, হার্ট ডিজিজের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এটা বড়দের হতে পারে, টিনেজদের হতে পারে, প্রত্যেকের হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে নিউট্রিশনাল থেকে। সেকেন্ড জিনিস হচ্ছে, যাই খাচ্ছে সেটা বার্ন করছে না। আর আরেকটা ট্রেন্ড হচ্ছে, আমরা রাতে আমাদের প্রত্যেকেরই মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, প্রত্যেকের অ্যাডাল্ট মানুষদের। এখনকার মানুষদের বিশেষ করে এই সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই রাত যাচ্ছে, কারণ খুব একটা সবাই কিন্তু বাইরে বেরোচ্ছে না, যার কারণে দিনে ঘুমাচ্ছে। রাত্রে আমরা ঘুমালে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা বা আমাদের যে এনার্জিটা সেগুলো সেভার থাকে, আমাদের নতুন নতুন সেল তৈরি হয় নিউরনে। ফলে সে কি হচ্ছে, এই সুপার অবস্থাটা থেকে বঞ্চিত হচ্ছে। আলটিমেটলি তার অন্য অনেক ধরনের, তার স্ট্রেস বাড়ছে, স্ট্রেসও ওয়ান অফ দ্য মেইন কজ। আর মেডিকেল পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় যে ডক্টর শাহিন হচ্ছে বেস্ট পারসন, উনি ভালো বলতে পারবেন। ধন্যবাদ আপা। এবার আমি বলি একটু, আসলে আমাদের দেশে তো অল্প বয়সী হৃদরোগীদের সংখ্যা এখন অনেক বেড়ে গিয়েছে। প্রথমত আমাদের হৃদরোগের কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, আপনারা জানেন যে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, কারো বাবা মার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাহলে আমাদের অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত আমাদের দেশে ধূমপায়ীর সংখ্যা অনেক বেশি, ধূমপান অনেক অল্প বয়সে শুরু করে। তৃতীয়ত আমরা বিভিন্ন রকম জাঙ্ক ফুড খেয়ে ওবেসিটি ডেভেলপ করে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ রোগে ভোগা শুরু করে দিই। এইসব রিস্ক ফ্যাক্টর কিন্তু আমাদের হৃদরোগের জন্য দায়ী। যখন আমরা এই ধরনের খাদ্যাভ্যাস গড়ে তুলি, বা যখন আমরা ওবেসিটি ডেভেলপ করে, বা যখন আমরা উচ্চ কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য গ্রহণ করি, লাইক বার্গার, যেটা ট্রান্স ফ্যাট নামে পরিচিত, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, প্রসেসড মিট, যখন আমরা বেশি করে গ্রহণ করা শুরু করি, তখন আমাদের ব্লাড ভেসেলে আস্তে আস্তে তার আবরণটা শক্ত হওয়া শুরু করে। যে ইন্টারনাল যে মেমব্রেন গুলো থাকে সেগুলো শক্ত হয়, ক্যালসিফিকেশন ডেভেলপ করে, গ্র্যাজুয়ালি সেখানে একটা প্ল্যাক বা আস্তে আস্তে ন্যারো হওয়া শুরু করে। যখন ন্যারো হয়ে যখন ব্লাড ভেসেল রক্ত চলাচল কমে যায়, তখনই আমাদের হৃদরোগ ডেভেলপ করে, তখন আমাদের মানে চেস্ট পেইন ডেভেলপ করে, আমরা বিভিন্ন রকম অনুসর্গ নিয়ে, উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে চলে আসি। তো আমরা যদি অল্প বয়সে এসব অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, তাহলে আস্তে আস্তে আমাদের অল্প বয়সেই হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এটা তো গেল আমরা দুইজনই যেটা বললাম যে হেলদি কোনো পার্সনের হৃদরোগ হওয়ার ঝুঁকি। এটা ছাড়াও কিন্তু কিছু ডিজিজ ওরিয়েন্টেড, যে একটা মানসিক প্রেশার আছে তার কিন্তু হৃদরোগের ঝুঁকি বেশি, একজনের ডায়াবেটিস আছে তার কিন্তু হৃদরোগের ঝুঁকি বেশি, একজনের আর্থ্রাইটিস আছে তার হৃদরোগের ঝুঁকি বেশি। যেমন মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে, পিসিওএস যাদের আছে, তাদের কিন্তু হৃদরোগের ঝুঁকিটা বেশি। এরকম কিছু কিছু ডিজিজের কনসিকোয়েন্সেও কিন্তু হৃদরোগের ঝুঁকিটা পড়ে। বা মেনোপজের পরেও হৃদরোগের একটা ঝুঁকি নারীদের মধ্যে থেকে যায়। জি, একই পিসিওএস এবং আজকে কিন্তু একই কারণ, মেনস্ট্রুয়েশন যখন ইরেগুলার হচ্ছে, অ্যামিনিউরিয়া হচ্ছে। মানে এখন অনেক ফ্যাক্টর জড়িত হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্য, শুধু যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তা নয়, আনুষঙ্গিক অনেক ডিজিজ থেকেও আপনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। ধন্যবাদ। একটু স্যারের কাছে জানতে চাইবো যে আপনি আমাদেরকে বলছিলেন যে হার্ট অ্যাটাকের বিষয়টা বেসিক্যালি, কিন্তু এর বাইরেও মানে হৃৎপিণ্ডের অনেক ধরনের রোগ, যেমন অ্যানজাইনা পেকটিরিওসিস বা এ ধরনের আরো অনেক রোগ আছে, সেগুলো একটু জানতে চাইবো, ছোট করে যদি একটু বলেন। হার্ট অ্যাটাক তো একটা অ্যাকিউট সিচুয়েশন, তাই না? হঠাৎ করে পেশেন্টের মধ্যের বুকে ব্যথা হবে, যেটা গলায় বা হাতে রেডিয়েশন হবে, পেশেন্ট অনেক ঘাম দেবে,
এবং তাকে ব্যথার জন্য হাসপাতালে এসে ভর্তি হতে হবে, এমন পর্যায়ে তীব্র ব্যথা হবে। এটা একটা অ্যাকিউট সিচুয়েশন, তাকে অবশ্যই হাসপাতালে এসে ইসিজি করিয়ে তার অবস্থা নির্ণয় করে চিকিৎসা নিতে হবে, যেটার কোনো বিকল্প নেই। দ্বিতীয় আরেকটা কথা বললেন অ্যানজাইনা পেক্টোরিস, যেটা পেশেন্ট বাসায় বিশ্রামে আছে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, বা কাজ করলে ব্যথা বাড়ে, বিশ্রাম নিলে কমে যায়, বা কিছু কিছু সময় স্প্রে ব্যবহার করলে আস্তে আস্তে তার ব্যথা কমে যায়, যেটা ক্রনিক্যালি ডেভেলপ করে ওভার এ পিরিয়ড অফ মান্থস, ইয়ার্স, যেটা পেশেন্ট ওষুধ খেয়ে দমিয়ে রাখতে পারে, কিন্তু অ্যাকিউট সিচুয়েশনে দমিয়ে রাখার কোনো সুযোগ নেই, তাকে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। তো যার এটা ক্রনিক সিচুয়েশন হয় যে আস্তে আস্তে ব্যথা বাড়ে, বিশ্রাম নিলে কমে যায়, বা স্প্রে ব্যবহার করতে হয়, তাদেরকে ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ গ্রহণ করে এই ব্যথাটা কমানোর ব্যবস্থা করতে হবে। যদি ম্যাক্সিমাম ওষুধ টলারেট করার পরও তার ব্যথা না কমে, তখন তাকে অন্যান্য কিছু প্রসিডিওর আছে, যেমন এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি, যেগুলো আপনারা শুনেছেন যে হার্টে রিং করানোর, এসব চিকিৎসা গ্রহণ করতে হয়। এটা হচ্ছে একটা ডিজিজ। এছাড়া হৃদরোগের ফলে আপনার হার্টের পাম্পিং কমে যেয়ে হার্ট ডায়ালেটেড হয়ে আপনার হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। আপনার হার্টের পাম্পিং কমে যাওয়ার জন্য আপনার হার্টবিট অনেক ইরেগুলার হতে পারে, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। এসব হচ্ছে গিয়ে হৃদরোগের জন্য আনুষঙ্গিক অনেক রোগ ডেভেলপ করে যেতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। আসছি আপনার কাছে, চলে যাচ্ছি একটু আপার কাছে। আপা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন কোলেস্টেরলের কথা, এবং হৃদরোগের পাশাপাশি বর্তমানে কোলেস্টেরলও একটি খুব বার্নিং ইস্যু আসলে দেখা যাচ্ছে। তো আমি একটু জানতে চাইবো যে কোলেস্টেরল বিষয়টা কি, আমাদের দর্শকদের জন্য যদি একটু পরিষ্কার করে বলেন। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফ্যাট। হ্যাঁ, আসলে কোলেস্ট্রল একা না, আমরা বলি 4 ধরনের কোলেস্ট্রল আমাদের খাবার থেকে আমরা পাই। তার ভিতরে 3টা হচ্ছে কম থাকা উচিত, গুড কোলেস্ট্রল যেটা সেটা বেশি থাকা উচিত। অর্থাৎ যখন এটা হেরফের হয় আমরা ডিসলিপিডিমিয়া বলি, তার মানে টোটাল কোলেস্ট্রল যেটা 200 মিলিগ্রাম পার ডিএল এর নিচে থাকা উচিত তার থেকে বেড়ে গেল। এইচডিএল যেটা মেয়েদের বেশি থাকা উচিত ছেলেদের তুলনায়, সেইটা যদি কারো কম থাকে, এলডিএল যদি 100 বা নর্মাল মানুষদের 130 মিলিগ্রামের উপরে থাকে, ট্রাইগ্লিসারাইড যদি 150 মিলিগ্রামের উপরে, তার মানে ট্রাইগ্লিসারাইড, এলডিএল, লো ডেনসিটি কোলেস্ট্রল যেটা, আর টোটাল কোলেস্ট্রল, এই 3টা ক্ষেত্র বেড়ে যায়। এবং ভালো যেটা প্রোটিন থাকে ফ্যাট লিপিডের সঙ্গে, সেটা হচ্ছে এইচডিএল, হাই ডেনসিটি, এখানে প্রোটিনের ভাগটা বেশি থাকে। এইটা যদি কারো হয়, এখানে একটা ভুল সবারই থাকে, ভাবে কি শুধু বোধহয় কোলেস্ট্রল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। একদমই না। কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল যেমনই থাকুক না কেন, শুধু এইচডিএল যদি মাত্রাতিরিক্ত কমে যায়, তাও কিন্তু হার্ট ডিজিজের ঝুঁকি বাড়ে। অর্থাৎ ভালো কোলেস্ট্রলের পরিমাণটা বাড়াতে হবে, সেই ক্ষেত্রে বাড়িয়ে দিতে হবে। এবং এটা মেয়েদের বেশি থাকা উচিত ছেলেদের তুলনায়। ছেলেদের থাকা উচিত 45-এর উপরে, মেয়েদের 55 মিলিগ্রাম, এইরকম একটা। এই জায়গাটা একটু বলি, টোটাল কোলেস্ট্রল যখন বেশি থাকবে, তাহলে স্যাচুরেটেড ফ্যাট গুলো, দ্যাট মিন্স ঘি, বাটার, ডালডা, তারপরে মাংসের সঙ্গে যে চর্বিটা, দুধের যে সরটা, এই জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে। যদি এলডিএল বেশি থাকে, তাহলে জাঙ্ক ফুড, ট্রান্স ফ্যাট, এই যে বাইরের যে খাবারগুলো, চিপস, চানাচুর, প্রসেস ফুড গুলা, এগুলো বাদ। আর ট্রাইগ্লিসারাইড কিন্তু শুধু একটা কোলেস্ট্রল খাবার থেকে তৈরি হয় না, চর্বি খাবার থেকে তৈরি হয় না। যারা অনেক ভাত খায় বা মিষ্টি খায়, অনেক ফল খায়, দ্যাট মিন্স অতিরিক্ত কার্বোহাইড্রেটটা জমে গিয়ে তারপরে ট্রাইগ্লিসারাইড, এটাও একটা। ফলে যাদের ট্রাইগ্লিসারাইড বেশি, 150 জায়গায় যদি 300-র উপরে চলে যায়, তাহলে আমরা মিষ্টি ফলগুলো অফ করব, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাবো। এবং সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণটার পাশাপাশি টাইপটা হবে কমপ্লেক্স লো জিআই তার। অর্থাৎ আপনি সেই ক্ষেত্রে সাদা ভাত না খেয়ে লাল চালের ভাত, সিদ্ধ চালের ভাত, বা আমরা হোল গ্রেইন যেগুলোকে বলি, এই খাবারগুলোকে আমরা খেতে, ওটস, এই জাতীয় যে যেটা পছন্দ করে। অর্থাৎ পলিশড খাবার বাদ দিতে হবে, সেই ক্ষেত্রে সাদা আটা, ময়দা, এগুলো বাদ দিতে হবে। অন্যদিকে টোটাল কার্বোহাইড্রেটের পরিমাণ যদি টোটাল মতো হয়, সেখানে ট্রাইগ্লিসারাইড যার বেশি আছে তাদেরকে আমরা আর একটু কমিয়ে দেব। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলের দিকে আসলে, অর্থাৎ রাত্রেবেলা আমরা খেয়ে অধিকাংশ মানুষ কিন্তু ঘুমায়,
তো রাত্রে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রোটিন রিলেটেড কার্বোহাইড্রেট, সিঙ্গেল কার্বোহাইড্রেট না। তার মানে কেউ যদি ভাত খাওয়ার অভ্যাস থাকে তাকে হয় ভাতের পরিমাণ কমাতে হবে, অথবা ভাতের সঙ্গে শাক সবজি সালাদ বাড়াতে হবে এবং প্রোটিন বাড়াতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে প্রোটিন রিলেটেড কার্ব, দ্যাট মিনস আপনি ডাল, রুটি, ওটস এই টাইপের খাবারগুলোতে ডিনারে যান, তাহলে কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা কমার সম্ভাবনা বেশি। ঠিক বিপরীতে আসেন, আমি যদি এইচডিএল বাড়াতে চাই কারো, তাহলে খাবারে তার প্রোটিনের, লিন প্রোটিনের পরিমাণ, তার মানে মাছ খেলে মাছের ডিমটা বাদ দিতে হবে, মাংস খেলে মাংসের চর্বিগুলো বাদ দিতে হবে, মুরগি যদি পছন্দ করেন চামড়া চর্বি উইংস গুলা বাদ দিতে হবে। আপনি যদি মিল্ক নিতে চান তাহলে নন ফ্যাট বা লো ফ্যাট মিল্কে যেতে হবে। আবার কমে আসলে আপনি একটু করে নর্মালে চলে আসতে পারবেন। সেকেন্ড ক্লাস প্রোটিন মানে ডাল, ছোলা, বুট, বাদাম, বিচি জাতীয় খাবারগুলো তাকে নিতে হবে। তখন কি হবে? এইচডিএল বাড়বে। এই হচ্ছে টোটাল চারটা মানে ভাগ কোলেস্টেরল। ধন্যবাদ আপা। চলে যাচ্ছি শাহিন স্যারের কাছে। স্যার, একটু জানতে চাইবো যে হার্ট অ্যাটাক হলো বা হার্টের কোনো প্রবলেম হলো, সেটা তো হয়েই গেল, কিন্তু এর আগে হার্টে প্রবলেম হচ্ছে বা হতে পারে সেগুলো বোঝার কি কোনো উপায় আছে আগে থেকে? অবশ্যই ধন্যবাদ। আপনার যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে যে আপনার বাবা মার হার্ট অ্যাটাক হয়েছে, তখন তো আপনি বুঝতেই পারবেন যে আপনার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে, আপনি হাই রিস্ক ক্যাটাগরিতে আছেন। এছাড়া যদি আপনি ধূমপান করেন, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে বা কোলেস্টেরলের বেশি থাকে, আপনি যদি ওবেসিটি থাকে, তাহলে আপনার কিন্তু অতি দ্রুত হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা বুঝে আপনি অবশ্যই কোনো রকম বুকে ব্যথা অনুভূত হলে বা এই জাতীয় কোনো প্রবলেম হলে, যেমন আপনার ব্যথা উঠলো, ব্যথা কমে যাচ্ছে, ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন ডাক্তার আপনার অ্যাসেস করে দেখবে যে আপনার ইসিজি বা ইকো করে দেখবে যে আপনার এটা হার্ট রিলেটেড কোনো প্রবলেম কিনা। আমাদের তো বুকে ব্যথা মানে হার্টের ব্যথা তা কিন্তু নয়, কারণ আমাদের এখানে পেপটিক আলসার ডিজিজ হতে পারে, আমাদের ফুসফুসের সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে, মাসেল পেইনের জন্য ব্যথা হতে পারে। এটা কিন্তু ইভালুয়েশন করে এক্সক্লুড করতে হবে যেটা কি আমার হার্ট অ্যাটাক নাকি অন্য কোনো কারণে আমাকে ব্যথা হচ্ছে। এই জাতীয় ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ইসিজি, একো করে কিছু ব্লাড মার্কার যেমন ট্রপোনিন আই, যেটা আমাদের হার্ট অ্যাটাক হলে আমাদের এই এনজাইমটা আমাদের শরীরে বেড়ে যায়, যেটা ব্লাডে ধরা পড়ে, আমরা পরীক্ষা করে কনফার্ম করতে পারি যে আমার কোনো হার্ট অ্যাটাক হয়েছে কিনা। আর একজন বিশেষজ্ঞ অবশ্যই একটা রোগীর সিমটম শুনে বুঝে ফেলবেন যে আসলে সে হার্ট অ্যাটাকের রোগী নাকি নন কার্ডিয়াক রোগী আর কি। সেভাবে ইভ্যালুয়েশন করে আমরা কনফার্ম করতে পারি তার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। ধন্যবাদ, ধন্যবাদ। আপা, আপনার কাছে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে হৃদরোগ যাদের হয়ে গেছে তাদের খাবার বা ডায়েটটা কিরকম হলে ভালো হয় বা হওয়া জরুরি? আচ্ছা, এখানে কিন্তু হৃদরোগের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ডক্টর এক্স্যাক্টলি, যেটা বলেছেন, অনেকগুলো সিএডি আছে, আইএসডি আছে, সিভিডি আছে, অনেক ধরনের ব্যাপার আছে। এক্স্যাক্টলি। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হৃদরোগের কমন কিছু আছে, তো ফ্যাট ওরিয়েন্টেড, কিন্তু আসলে ডায়েটটা হয় ইন্ডিভিজুয়াল, তার কি ধরনের হৃদরোগ এবং তার রিপোর্টস এর উপর বেস করে। কোন রিপোর্টটা বেশি আছে সেই রিপোর্টটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি, কোন রিপোর্টটা কম আছে বা একেবারেই যেটা থাকা উচিত তার থেকেও কম আছে সেটাকে বাড়ানো উচিত। আবার হৃদরোগ হয়ে যাওয়ার পরে তার যে ট্রিটমেন্ট, ধরি একজনের এনজিওপ্লাস্ট হলো, তাহলে পোস্ট এনজিওপ্লাস্ট ডায়েট আলাদা, একজনের বাইপাস হলো তার পোস্ট বাইপাস ডায়েটটা আলাদা, একজনের প্রেসমেকার তার পোস্ট প্রেসমেকার স্টেজের ডায়েটটা আলাদা, অর্থাৎ স্টেজ ওয়াইজ ডায়েটটা। এটা কমন ভাবে কিন্তু একেবারে সবার জন্য একই রকম হবে না। এবং যারা সার্জারিতে যাবে হার্টের, তাদের প্রি স্টেজ থেকে আমরা একটা ডায়েট দিই, সেটা হচ্ছে লিভার সিঙ্কিং ডায়েট, অর্থাৎ ফ্যাটটাকে, লিভারের ফ্যাটটাকে আমরা কমাই। তারপরে সে ওটিতে যাবে এবং ওটির থেকে বেরোনোর পরে বিভিন্ন স্টেজ অনুযায়ী তার যে ধরনের সার্জারি সেই অনুযায়ী তার ফলো আপ, সেটা প্রথম 3 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, এই অনুযায়ী। জেনারেলি যদি আমি সার্জারিতে না যাই, তার আগেরটাই আসি, তাহলে হচ্ছে অনেকগুলো বিষয়, যাদের হার্ট ডিজিজ তাদের জন্য আমি বলছি যে আপনারা খাবারের ক্ষেত্রে কতগুলো বিষয় খুব খেয়াল করবেন। একটা প্রথমেই বললাম যে কার্বোহাইড্রেটটা হতে হবে হোল গ্রেন, অর্থাৎ
লাল আটা, লাল চাল, ওটস, চিড়া, এই টাইপের খাবারগুলো। সেকেন্ড জিনিস হচ্ছে প্রোটিনটা হতে হবে লিন প্রোটিন, মাংসের চর্বি, মাছের চর্বিটা, মাছের ডিমটা ফেলে দিয়ে ফ্যাটি অ্যাসিড আছে, মাছের তেল একটা ব্যাপার, ভেজিটেবল অয়েল একটা ব্যাপার। ভিটামিন মিনারেলস এর ভিতরে প্রত্যেকটা ভিটামিন মিনারেলস হার্টের জন্য ভীষণ দরকার। তার ভিতরে কিছু কিছু জিনিস খুবই দরকার, যেমন বি ভিটামিন, ভিটামিন সি। আর যাদের হাইপারটেনশন ইনডিউসড হার্ট ডিজিজ তাদের ক্ষেত্রে সল্ট রেস্ট্রিক্টেড। এবং এই জায়গাটায় যারা অ্যাসপ্রিন গ্রুপের কোনো ওষুধ পাবে তাদের ক্ষেত্রে ভিটামিন কে আমাদের দেওয়া যাবে, কারণ দুটো নিউট্রিয়েন্ট ড্রাগের একটা ইন্টারাকশন আছে। তো এই ইন্টারাকশনটাকে আমাদের অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাদের এটা বুঝে দিতে হয়। থার্ড হচ্ছে যে প্রচুর মানে ভিটামিন আর মিনারেলস পেতে হলে প্রচুর ফল এবং সবজি নিতে হবে। এইখানে কথাটা হচ্ছে যার ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে সুগারি ফ্রুটস গুলো আমরা একটু অফ করব বা কমাবো, এটা ব্লাড সুগারের উপর নির্ভর করবে। আর যদি ডায়াবেটিস না থাকে তিনি যে কোনোটা নিতে পারে, তবে খুব হাই সুগার ফ্রুটস গুলো আমরা তাদের ক্ষেত্রে বাদ করব। ফোর্থ হচ্ছে যে খাবারের পোর্শন সাইজটা ঠিক করতে হবে, মূল জায়গাটাই এখানে, এটা ফোর্থ না, এটা প্রাইম সেক্টর। অর্থাৎ একটা খাবারের প্লেট যদি আমি চিন্তা করি, খাবারের প্লেটটাকে যদি আপনি দুই ভাগ করেন, তাহলে একটা ভাগ থাকবে শাক, সবজি, সালাদ, লেবু, ভিটামিন সি। আর একটা ভাগের 3 ভাগের 2 ভাগ হবে হচ্ছে প্রোটিন, 1 ভাগ হবে হচ্ছে কার্বোহাইড্রেট, এবং সেই কার্বোহাইড্রেটটাও হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কার্ডিয়াক পেশেন্টদের জন্য। তারপরে হচ্ছে তার কার্ডিওলজিস্টের সঙ্গে কথা বলে তার কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকবে। অধিকাংশ কার্ডিয়াক রোগীরা আমাদের কাছে এসে বলে কি, আমি হাঁটলে আমার বুক ব্যথা করে, আমি হাঁটতে পারি না, আমি এক্সারসাইজ করতে পারি না। কিন্তু আপনারা জানেন না যে এক্সারসাইজ বা হাঁটাটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে, আপনার রক্তের কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল গুলো কমাবে, এবং আমি হাঁটলে আপনার এইচডিএলটা বাড়াতে হেল্প করবে, আপনার জন্য ভালো। প্রেশারের রোগীরাও সেম একই কথা বলে। আর হচ্ছে রাতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। যারা রাত জাগেন তাদের জন্য হার্টের ঝুঁকিটা অনেক বেশি। এই খাবারগুলোর ভেতরে 3টা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমরা আসলে রং ওয়েতে খাবার বলা হয়। ব্রেকফাস্টটা হবে রাজার মতন, তার মানে সবচেয়ে বেশি, যে বিশেষ করে যারা কার্ডিয়াক পেশেন্ট তাদের জন্য বলছি, সকালবেলাটা পেট ভরে খাবার, দুপুরের খাবারটা হবে আপনার অর্ধেক বয়সে, তার মানে প্রিন্সের মতো, আর একটু, রাতের খাবারটা হবে আরো একটু। আর আমরা ঠিক আর প্রতি 2টা খাবারের মাঝখানে হালকা করে আপনার হার্ট হেলদি যে ফুডস গুলো আমি খাবারগুলো বললাম সেগুলো খেতে হবে। অর্থাৎ 3 ঘন্টা পর পর দিনে 6 থেকে 7 ঘন্টা আপনার থেকে খেতে হবে। এই হচ্ছে। ধন্যবাদ আপা। কয়েকটা কমেন্ট এসে একটু পড়ি। কবির এম হোসেন উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে, আমাদের সাথেই থাকুন। সেতু খন্দকার, সেতু জানতে চেয়েছেন শামসুন্নাহার আপার কাছে, ম্যাডামের কাছে কিটো ডায়েট নিয়ে জানতে চাচ্ছি, বিশেষ করে যারা কনসিভের জন্য চেষ্টা করছে তাদের জন্য এই ডায়েট কেমন? কনসিভের জন্য চেষ্টা করছে, নিজে যদি নিজে সুইসাইড করতে না চান তাহলে কিটো ডায়েটে যেতে। কারণ হচ্ছে কিটো ডায়েট আপনাকে আগে বুঝতে হবে কিটো ডায়েটটা কি। কিটো হচ্ছে যে সমস্ত মানুষের ব্রেইনে নিউরোলজিক্যাল ডিজিজ আছে, সে অ্যালজাইমার ডিজিজ বলেন, বাচ্চাদের ক্ষেত্রে অটিজম বলেন, বা স্পেশাল চাইল্ড বলেন, বা এই ধরনের পেশেন্টদের জন্য কার্বোহাইড্রেটটা কমিয়ে ফ্যাট দিয়ে এনার্জি দেওয়া। দ্যাটস ওয়াই কিটো ডায়েট তাদের জন্য। একটা সুস্থ মানুষ যখন কার্বোহাইড্রেট অফ করে স্যাচুরেটেড ফ্যাট বাড়াবে তাহলে কি হবে? তার ডেফিনেটলি তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ঝুঁকি বেশি, কার্ডিয়াক প্রবলেম গুলো ডেভেলপ করবে। আর যিনি কনসিভ করতে যাচ্ছেন তাকে একটা জিনিস বলি, শুধু শুধু সারা পৃথিবীতে গাইডলাইন এটা হয়নি যে টোটাল ক্যালোরির 50% আসতে হবে কার্বোহাইড্রেট থেকে, কারণ কার্বোহাইড্রেট আমাদের মেইন ফুয়েল। আপনি যখন কনসিভ করবেন, আপনার বাচ্চা যখন আপনার থেকে নিউট্রিয়েন্ট পাবে সবচেয়ে প্রথমে এনার্জি নেবে, আর এই ফুয়েলটা আসবে আপনার কার্বোহাইড্রেট থেকে। ফলে আপনি যদি কিটো ডায়েটে থাকেন, প্রথম অসুবিধা হবে আপনার বাচ্চা
ওই এনার্জি লসে ভুগবে, ফুয়েল লসে ভুগবে। তার মানে সে অক্সিজেন পাবে কম, সে হিমোগ্লোবিন পাবে। অর্থাৎ এই বাচ্চাটার হার্ট ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিজ হবে, একটা ইউটেরিয়ান ডেথ পর্যন্ত হতে পারে। অর্থাৎ ভুলও এই কাজটা করবেন। সিম্পল ডায়েটে, লো ক্যালোরি, হেলদি চয়েসে গিয়ে আপনি ওজন কমান। আমি জানি না আপনি কেন কিটো ডায়েট করতে চাচ্ছেন। যদি আপনি কনসিভ করার উদ্দেশ্যে কিটো ডায়েট মানে ওজন কমাতে চান, হেলদি চয়েসে আসেন, যেটা আপনি সাস্টেইন করতে পারবেন। কারণ যারা এ পর্যন্ত কিটো ডায়েট করেছে তারাই পরবর্তীতে হেলথ হ্যাজার্ড নিয়ে আমাদের কাছে আসতেছে, এবং তাদের কার্ডিয়াক অ্যারেস্ট, ডায়াবেটিস, হাইপোগ্লাইসিমিয়া, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। প্লিজ কনসিভ করার আগে নিজের হেলথটাকে সুস্থ করুন। ধন্যবাদ আপা, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। চলে যাচ্ছি একটু স্যারের কাছে। আপনি হার্টের চিকিৎসায়, হৃদরোগের চিকিৎসায় আপনি বলছিলেন যে রিং পরানো, এই বিষয়গুলো। তো আমি একটু জানতে চাইবো যে রিং পরানো বিষয়টা আসলে কি। যদিও এটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না বিষয়টি নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনি একটু বলুন। জি, ধন্যবাদ। বর্তমান বিশ্বে সারা দুনিয়ায় একটা হার্ট অ্যাটাক রোগীর প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে গিয়ে বন্ধ রক্তনালী খুলে স্টেন্ট বা রিং পরানো। যেটা আমরা সবাই রিং নামে জানি, সেটা আসলে একটা স্টেন্ট বা ধাতব ম্যাটেরিয়াল, যেটা আমাদের বন্ধ হয়ে যাওয়া রক্তনালীতে বসিয়ে প্রসারিত করে বন্ধ হয়ে রক্তনালীটা সচল করে দেওয়া হয়। এটা বর্তমান যুগের সব দেশেরই একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। ধরুন যে রোগী হার্ট অ্যাটাক নিয়ে এসেছে, যার বুকে ব্যথা নিয়ে 12 ঘন্টার ভিতরে আসে, তাকে আমরা তখনই অ্যাডভাইস করি অ্যানজিওগ্রাম করে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া রক্তনালীকে শনাক্ত করে সে রক্তনালীতে রিং পরিয়ে তার রক্ত সচল করে তার জীবন বাঁচানোর ব্যবস্থা করে দেই। এটা খুবই একটা সহজ পদ্ধতি। অনেকে ভীত থাকেন যে এটা করলে তার রিং পরালে তার অনেক প্রবলেম হতে পারে, রিং তার নড়ে যাবে কিনা বা রিং এ জং ধরবে কিনা বলে অনেকে মনে করেন। আসলে এটা এমনই একটা ম্যাটেরিয়াল যেটা আমাদের রক্তের ভিতরে বসে পড়লে সেখানে জং ধরার বা অন্য কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই। তো এই মিসকনসেপশন থেকে আমাদের সরে আসা উচিত এবং আমাদের জানা উচিত যে হার্ট অ্যাটাকের রোগীর একমাত্র এবং প্রধান চিকিৎসা হচ্ছে কি এনজিওগ্রাম করে বন্ধ হয়ে যাওয়া রক্তনালীতে রিং পরানো বা স্টেন্টিং করানো। ধন্যবাদ। আরেকটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে হার্ট অ্যাটাক হলে অবশ্যই তো হসপিটালে যাবেই, কিন্তু দ্রুত মানে হওয়ার সাথে সাথে যদি কেউ বুঝতে পারে যে তার হার্ট অ্যাটাক হচ্ছে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক কি কিছু করণীয় রয়েছে বা কি করা যেতে পারে? এই করোনাকালীন সময় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের দেশের অধিকাংশ হৃদরোগীরা এই সময় হাসপাতালে ভিজিট করতে ভয় পায়। তারা মনে করে তারা যে ইমার্জেন্সিতে যায় সেখান থেকে তারা করোনা ভাইরাসের সংক্রমিত হতে পারে। এই মিসকনসেপশন থেকে তারা সহজেই বুকে ব্যথা হলেও হসপিটালে যেতে চায় না, কারণ তারা মনে করে তাদের ফ্যামিলি মেম্বার্স অন্য কেউ যারা তাদেরকে অ্যাকম্পানি করবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এই ধারণাটা ঠিক নয়, কারণ একটা হার্ট অ্যাটাকের রোগী পৌঁছাতে পারলে তার চিকিৎসা পদ্ধতি শুরু করলেই সে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। যেমন তার হার্ট অ্যাটাক হলে প্রথমে তাকে কিছু ওষুধপত্র খাওয়ানো হয় যেটা তার জীবন বাঁচাতে পারে, যেমন অ্যাসপিরিনের নাম আপনারা শুনেছেন, তো তরল বা ক্লোপিডোগ্রেল, কোলেস্টেরল লয়ারিং এজেন্ট তাকে দেওয়া হয়, তার বুকে মরফিন বা প্যাসিডো প্রয়োগ করা হয়। এসব ওষুধ প্রয়োগ করলে এটা তো বাসায় বসে দেওয়া সম্ভব নয়, কিন্তু ইনিশিয়ালি কিছু ওষুধ যেমন বাসায় গ্রহণ করতে পারেন তিনি অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, যেটা লোডিং ওষুধ খেয়ে অবশ্যই তিনি যেন হসপিটালে এসে বাদবাকি চিকিৎসা গ্রহণ করেন। ধন্যবাদ স্যার আপনাকে। মহুয়া আপা, আপনার কাছে কিছু প্রশ্ন এসছে। সাব্বির আহমেদ কৌশিক, তিনি জানতে চেয়েছেন, আমি নিজের ওজন বাড়াতে চাই, কি করব? খুব ভালো, এবং মোটামুটি একটু অন্যরকম আজকে টপিকের বাইরে। ওজন আসলে যে কোনো ডায়েট করার আগে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কজটা কি। ওজন কম তাদেরই থাকে কিছু কিছু কারণে। প্রথম হচ্ছে সে খাবার তার প্রয়োজনের তুলনায় দীর্ঘদিন কম খাচ্ছে, ধীরে ধীরে কম খেতে খেতে একটা সময় তার ওজন আর বাড়ে না। সেকেন্ড জিনিস হচ্ছে সে খুব পিকি, এটা খায় না সেটা খায় না, ফলে কি হয়, প্রয়োজনীয় খাবারগুলো সে বাদ দিয়ে ফেলতেছে।
শুধু জীবনযাপনের জন্য, বেঁচে থাকার জন্য সামান্য একটু খাবার খাচ্ছে। তৃতীয় হচ্ছে তার যদি কোনো হেলথ হ্যাজার্ড থাকে, অর্থাৎ খাবার খেলে বমি বমি ভাব বা খাবার খেয়ে বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, যার ভয়তে সে খায় না। অনেক স্টুডেন্ট আছে যারা বাইরের খাবারগুলো খেয়ে তাদের অ্যাসিডিটি ডেভেলপ করে এখন আর মূল খাবারটা খেতে পারে না, এইরকমও আছে। সো আসলে দেখতে হবে ওজন কেন বাড়ছে না। যদি এমন হয় যে কষ্টটার কারণে একজন মানুষ যদি তার ইকোনমিক্যাল এটা এরকম থাকে যে সে তার খাবার, প্রয়োজনীয় খাবারটা কিনতেই পারে না, তার ওজন বাড়ানো যেরকম, যে প্রচুর খাবার খায় কিন্তু তার ওজন বাড়ছে না, দুটো কিন্তু একদম ভিন্ন। ফলে কজের উপরে ডিপেন্ড করে কিন্তু একজন মানুষের ইন্টারভেনশনটা, ডায়েটারি ইন্টারভেনশনটা। আমি জানি না উনি কোন স্টেপে, তবে ইন জেনারেল বলছি ওজন বাড়ানোর জন্য সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা হেলদি লাইফস্টাইল চয়েস। হাই ক্যালোরি খাবার খেতে হবে তার মানে ঘি বাটার না। হাই ক্যালোরি আপনি হেলদি ফ্যাট দিয়েই করতে পারেন। আপনি তেল দিয়েই আপনার যে রুটিটা খাচ্ছেন সেটাকে পরোটা করে ঘরে খেতে পারেন। আপনি আপনার ডিমটা সেদ্ধ করে না খেয়ে আপনি পৌঁছ ভাজি খেতে পারেন। আপনি যে সবজি রান্না করছেন আপনার একটু একটু করে হেলদি অয়েলটার পরিমাণটা বাড়ান, এইরকম একটা ব্যাপার। দ্বিতীয় জিনিস হচ্ছে যাদের আন্ডারওয়েট তারা কি করে, আমি অনেক হিস্ট্রিতে দেখেছি তারা দিনে 2 বার বা 3 বার খায়, কারণ তাদের খেতে ভালো লাগে না, ক্ষুধা লাগছে না। এই যে ক্ষুধামন্দা জিনিসটা, এটা চিকিৎসা করাতে হবে। প্লাস জোর করে হলেও আপনি নির্দিষ্ট একটা সময় খাওয়া শুরু করেন। আমাদের শরীর না একটা যন্ত্র, আপনি যদি প্রতিদিন একই সময় খাবার খান আপনার হরমোন সেই সময়টা আপনাকে সিগন্যাল দেবে এবং কয়েকদিন পরে ঠিক ওই সময় আপনার ক্ষুধা লাগবে। ফলে আপনি ওই জায়গাটা নিজেকে দাঁড় করান যে এভরি 3 আওয়ারলি খাবার খাবেন। ক্ষুধা আপনি বুঝেন আর না বুঝেন, আপনি সেই ক্ষেত্রে পরিমাণ কম খান কিন্তু নিউট্রিয়েন্ট ডেন্স খাবার খেতে হবে, হাই ক্যালোরি ফুড বলি আমরা এগুলাকে। ফলে আপনি স্মল ফিডিং কিন্তু হাই ক্যালোরি ফুড, অল্প পরিমাণ সেই খাবারগুলো খান। সাপোজ আমি বলি কেউ সাদা ভাত খাচ্ছেন, সবজি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, তিনি যদি এই খাবারটাকে খিচুড়ি করে খান বা তেলে তৈরি পোলাও করে খান, ইজিলি খাওয়া যেতে পারে। এটা হচ্ছে ক্যালোরি ডেন্স ফুড, কিন্তু সেই ক্ষেত্রে আনহেলদি ফ্যাটটা নেওয়া যাবে না। এইভাবে খাবারের পরিমাণ, কোয়ান্টিটি, কোয়ালিটি বাড়াতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে কোয়ান্টিটি। কোনো মানুষ ইচ্ছা করলেই অনেক খাবার একবারে বেশি খেতে পারে না, তাহলে খাবারের পরিমাণটা বাড়াতে হবে। যদি মনে করি চা চামচের 1 চামচ করে বাড়ান। আমরা ছোটবেলা থেকেই একটা জানি যে খাওয়ার ঘুম যে যত বাড়াবে তত বাড়তে থাকবে। ফলে যার কোনো ডিজিজ নাই, যার কোনো অন্য সমস্যা নাই, তিনি যদি ওজন বাড়াতে চান, আমার সবচেয়ে ভালো চয়েস হচ্ছে আপনি প্রতিদিন 1 চা চামচ করে খাবার বাড়ান। একটা মাস পরে দেখবেন আপনি আপনার নর্মাল যে রিকোয়ারমেন্টটা, আপনার ক্যালোরি রিকোয়ারমেন্টটা, আপনি সে জায়গাটা চলে আসছেন। তবে ওজন বাড়ানোর ক্ষেত্রে একটা বড় জিনিস, সেটা হচ্ছে ওজন কমানো যত দ্রুত হয় ওজন বাড়ানো কিন্তু তত দ্রুত হয় না। কারণ ওজন কম থাকে তাদের যাদের শরীরের চাহিদা থেকেও অনেক দিনের কম। প্রথম কাজ হচ্ছে ওই চাহিদাটা নর্মালে আসবে, তারপরে আপনি হেলদি হবেন। ফলে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে। ধন্যবাদ আপা। চলে যাচ্ছি স্যারের কাছে। আমরা কথা বলছিলাম যে লবণের একটা ভূমিকা আছে, অতিরিক্ত লবণের একটা ভূমিকা আছে হৃদরোগ তৈরিতে। তো অনেকে হচ্ছে দেখা যায় যে লবণটা হচ্ছে বলে যে কাঁচা লবণেই হৃদরোগ হবে, লবণটা একটু ভেজে খেলে হৃদরোগ হবে না, এরকম একটা প্রচলিত ধারণা অনেকের মধ্যে রয়েছে। সেই ব্যাপারে আমি আপনার কাছে জানতে চাইবো শাহিন স্যার। ধন্যবাদ। সল্ট এবং সুগার দুইটাই হৃদরোগের জন্য ক্ষতিকর। সল্ট অতিরিক্ত খেলে 5 গ্রামের বেশি যদি সে কাঁচা লবণ খান তাহলে তার প্রেশার বেড়ে যে হৃদরোগের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেবে। ঠিক তেমনি আমরা জানি যে সুগার আমাদের হোয়াইট পয়জন নামে পরিচিত, যেটা অতিরিক্ত গ্রহণ করলে আমাদের মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করে, ওবেসিটি ডেভেলপ করা এবং হৃদরোগকে জটিল করে তোলে। এই অবস্থা আমাদেরকে অবশ্যই কাঁচা লবণ অতিরিক্ত মাত্রায় খাওয়া বা সুগারটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। আমি একটা বিশেষ ব্যাপারে গুরুত্ব দিতে চাই যে আমাদের যেমন হৃদরোগীদের ডায়েটের ব্যবস্থা অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু তার জন্য কিন্তু ড্রাগ থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার স্টেন্টিং করা হয়েছে বা যার বাইপাস সার্জারি করা হয়েছে সে তো অবশ্যই ডায়েট কন্ট্রোল মেনে চলবেন, কিন্তু তাকে কিন্তু কিছু পরিমাণ ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে, যেটা তার ম্যানেজমেন্টের জন্য বা পরবর্তী হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য অত্যন্ত জরুরি।
যেমন তাকে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, বিটা ব্লকার জাতীয় ওষুধ, কোলেস্টেরল লোয়ারিং জাতীয় ওষুধ এবং এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ কন্টিনিউ করে যেতে হবে সারা জীবন। তা না হলে তার প্রথম হার্ট অ্যাটাকের পরবর্তী দ্বিতীয় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে থাকবে। তো আমাদেরকে যেমন লবণ এবং শর্করা জাতীয় খাদ্য কম খেতে হবে, তেমনি এই ধরনের পেশেন্টদেরকেও সারা জীবন বিভিন্ন রকম ওষুধপত্র কন্টিনিউ করে যেতে হবে টু অ্যাভয়েড অর টু প্রিভেন্ট সেকেন্ড হার্ট অ্যাটাক। আমি ডক্টর শাহিনের সঙ্গে লবণটা নিয়ে একটু বলি। মানে মানুষের এই ভুল ধারণাটা হচ্ছে কি আমি কাঁচা লবণ খাই না, আমি ভেজে লবণ খাই। তাদের উদ্দেশ্যে বলছি, লবণ মানে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে পানিতে অ্যাবজর্ব হয়। তার মানে আপনি ঝোল রান্না করবেন যে খাবার, সেই খাবারের রান্নায় যখন আপনি লবণটা দিচ্ছেন, সেইটা কিন্তু আপনার জন্য হেলথ হ্যাজার্ড না। অর্থাৎ লবণ আপনি আপনার পছন্দ মতো পরিমাণটায় রান্না ইউজ করতে পারেন। কিন্তু আপনি যখন ভাজছেন সেখানে তো কোনো পানি নাই, ফলে সোডিয়াম কিন্তু ডিজলভ হচ্ছে না। আপনি কি করছেন, ওই লবণটা ভুলবশত খেয়ে ফেলছেন। সেকেন্ড জিনিস হচ্ছে, কোনো মানুষ যেমন চিনি ইচ্ছা করলে অনেক বাড়ালে মিষ্টি বাড়ে, কিন্তু লবণ বেশি খেতে পারে। কিন্তু এক্সট্রা লবণ কোথা থেকে খায় জানেন? সেটা হচ্ছে বিট লবণ, সোডা, ক্যান ফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় জিনিসে, প্যাকেট ফুড, এই জাতীয় জিনিসে যে প্রিজারভেটিভটা থাকে, সেই প্রিজারভেটিভের দুইটাই থাকে, সল্ট থাকে, সুগার থাকে। ফলে এইভাবে আমাদের এক্সট্রা লবণ খাওয়া হয়। আর হচ্ছে সল্টেড যে ফুডগুলা, সল্টেড ফুড মানে শুটকি মাছ, লবণ ছাড়া হবে না। এই যে মুড়ি ধরেন, মুড়িতে ইউরিয়াও থাকে, সল্টও থাকে, তার মানে এটা একটা সল্টেড খাবার। চিজ প্রচুর সল্টেড খাবার। তারপরে হচ্ছে নান রুটি, তন্দুর রুটি, যেগুলোতে প্রচুর ইস্টের সঙ্গে সোডা দেওয়া হয়, কেক জাতীয় খাবার, এই প্রসেস ফুড গুলাতে হচ্ছে এক্সট্রা সল্ট থাকে। আর আপনি বাদাম খাচ্ছেন, আপনি একটু চিপস খাচ্ছেন, এই যে এক্সট্রা সল্ট গুলা দিচ্ছেন, অ্যাকচুয়ালি কিন্তু এই সল্ট গুলার কারণেই কিন্তু একজন মানুষের সল্টের ইনটেক অনেক বেড়ে যায়। এ কারণে এক্সট্রা সল্ট বাদ দেন। ডক্টর শাহিন যেটা বলেছে 5 গ্রাম, 5 গ্রাম বোঝার উদ্দেশ্য হচ্ছে চা চামচের লেভেলে 1 চামচ, সাধারণ মানুষে বোঝার জন্য। সারাদিনে একজন মানুষের 1 চা চামচ লবণ দরকার, তার বেশি কখনোই দরকার হয় না, তার সারাদিনের টোটাল ফুডের ক্ষেত্রে। ধন্যবাদ আপা। শাহিন স্যারের কাছে আরেকটা জিনিস একটু জানতে চাইবো, সেটি হচ্ছে প্রেশারের ঔষধ অনেকেই শুরু করেন, কিন্তু পরবর্তী সময়ে প্রেশারটা যখন নর্মাল হয়ে আসে, হাই প্রেশারের ক্ষেত্রে যখন নর্মাল হয়ে আসে তখন সেটিকে বাদ দিয়ে দেন বা ভাবেন যে ওকে আমার প্রেশারটা এখন নর্মাল আছে, এই মুহূর্তে আমি প্রেশারের ওষুধটা না খেলাম বা কি জন্য আমি অযথাই ওষুধ খাবো। তো এই ব্যাপারে আপনার পরামর্শ কি এবং এক্ষেত্রে রোগীর করণীয় কি? আমার মনে হয় আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত নই, কারণ পেশেন্টকে অবশ্যই প্রেশারের ওষুধ কন্টিনিউ করতে হবে। কেননা এই ওষুধ খেয়েই তার প্রেশার নর্মাল লেভেলে এসেছে, এটা তাকে বিশ্বাস করতে হবে। যার প্রেশার বেশি ছিল সে কিছু ড্রাগ নেওয়ার পরে কিন্তু সেটা কন্ট্রোলে এসেছে এবং সেটা ওষুধের মাধ্যমে সম্ভব হয়েছে। তো করোনাকালীন সময় আমাদের কিছু কিছু ড্রাগ রয়েছে যেটা আমাদের পেশেন্ট গ্রহণ করছেন, লাইক এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ, যেগুলো আমাদের করোনা ভাইরাসের এনজাইমের সাথে বাইন্ড করে। অনেকে মনে করেন এই জাতীয় ওষুধগুলো বন্ধ করে দিলে তার করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকবে, কিন্তু বিভিন্ন জার্নাল বা অন্য কোনো আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে ধারণা একদম ভিত্তিহীন। আপনাকে অবশ্যই প্রেশার ওষুধ কন্টিনিউ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যেটা আমাদের ধারণা বা যেটা আমরা মনে করি, আসলে এখন এই ভার্চুয়াল যুগে অনেকে বিভিন্ন রকম মতবাদে বিশ্বাস করেন। কেউ কিছুদিন ওষুধ খান, পরে একটা অন্য কোনো প্রলোভনে পড়ে আবার ওষুধ ছেড়ে দেন, বিভিন্ন ডায়েটে চলে যান, তারপরে 3 থেকে 6 মাসের ডায়েট কন্ট্রোল করে এসে আমাদের কাছে আবার অতিরিক্ত রক্তচাপ বা তার কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে, লাইক স্ট্রোক, হার্ট ফেইলিওর ইত্যাদি। তো এই জাতীয় সমস্যা অ্যাভয়েড করতে হলে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ কন্টিনিউ করেই এসব সমস্যা আপনি প্রিভেন্ট করতে পারেন, অন্য কোনো মতবাদে বিশ্বাস না করে। ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন। স্যার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, এখন করোনার এই সময়টাতে আপনারা হৃদ রোগীদের কিভাবে ব্যবস্থাপনা করছেন? এটা খুব সুন্দর প্রশ্ন। আসলে হৃদরোগীরা তো এখন হসপিটালে আসতে ভয় পায়। তারা মনে করে যে সব হসপিটালে কোভিড পেশেন্ট আছে, তো আমি গেলে কোভিডে আক্রান্ত হব, আমার ফ্যামিলি মেম্বার আক্রান্ত হব। সো তাই তারা বুকে ব্যথা হলেও বাসায় অবস্থান করে, তখন পরবর্তীতে খারাপ কোনো সিচুয়েশন রিপ্রেজেন্ট করে।
একটা সব হসপিটাল এখন যেটা অ্যাডপ্ট করেছে আসলে, যে প্রথমে কোনো জরুরি বিভাগে রোগী আসলেই তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা প্রসেসিং আনা হয় যে আসলে সে কি কোভিড এর সম্ভাবনা তার রয়েছে নাকি নন কোভিড পেশেন্ট। সে যদি কোভিড পেশেন্টের সাসপিশন থাকে তাহলে তাকে আমরা রেড জোনে ভর্তি করে দেই, যেখানে কোভিড পেশেন্ট থাকে। আর তার যদি কোভিড এর সম্ভাবনা না থাকে হৃদরোগের সাথে, তাহলে তাকে ইয়েলো জোন বা গ্রিন জোনে ভর্তি করা হয়, যেখানে নর্মাল রোগীরা থাকে, যাদের কোনো কোভিড পেশেন্ট থাকে না। এটা গেল আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে। আর যারা আউটডোরে ভিজিট করেন ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য, তাদেরকে আমরা প্রথমেই কিছু পরীক্ষা করে দেখি, বুকের এক্স-রে এবং সিবিসি দেখে আমরা সন্দেহ করার চেষ্টা করি তারা কোনো কোভিড পেশেন্ট বা এই জাতীয় কোনো সিমটম থাকে কিনা। যদি সেরকম থাকে তাহলে তাদেরকে আমরা জরুরি বিভাগে প্রেরণ করি, আর যদি সেরকম সিমটম না থাকে তাহলে আমরা তাদেরকে আউটডোর বেসিসে চিকিৎসা দিয়ে ছেড়ে দিই। ধন্যবাদ। শামসুন নাহার আপা আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, শাহানাজ বেগম বিথি। তিনি আপনার কাছে জানতে চেয়েছেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে কিছু বলবেন প্লিজ। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে ওয়েট লস করার একটা মানে এক ধরনের ডায়েট। এখানে 6টা ধরন আছে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ও 6 ধরনের আছে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এ ধরেন সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে 16-8, মানে 16 ঘন্টা সে না খেয়ে থাকবে, সে 8 ঘন্টা খাবে। আরেকটা আছে অল্টার ডে, আজকে খাবে কালকে খাবে না। আরেকটা হচ্ছে সারাদিন সে না খেয়ে থাকবে, ডে লং না খেয়ে থাকবে, রাত্রেবেলা তার ফিস্ট, সে যা খুশি তাই খেতে পারে। সপ্তাহে 5 দিন খাবে না, 2 দিন খাবে। এবং সে এরকম 6টা ধরনের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আছে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কখনোই হেলদি চয়েস হবে না ওয়েট রিডাকশনের। কেন? কারণ প্রথম কথা হচ্ছে আমরা সেই লাইফস্টাইলে বেশি দিন থাকতে পারি না, যেটা আমার জন্য একটা অস্বাভাবিক লাইফস্টাইল, রেস্ট্রিক্টেড লাইফস্টাইল, তাই না? আপনি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং 2 মাস 3 মাস করার পরে গিয়ে যখন জায়গায় আসবেন, তখনই আপনার ডিপোজিশন রেট বাড়বে এবং আপনার ওয়েটটা ব্যাক করে ডাবল ওয়েটে গিয়ে আপনার ধরা পড়বে। প্রথম জিনিস হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন তাহলে কি কোনো ক্ষতি আছে? দেখেন, একটা জিনিস যেখানে আমরা বলছি স্মল ফিডিং ফ্রিকোয়েন্টলি খাবার খান, এটার অর্থ আপনার যতটুকু দরকার ফুয়েল আপনি ততটুকু দিচ্ছেন, আপনি এক্সট্রাটা জমতে দিচ্ছেন। সাপোজ আপনার 10 টাকা ইনকাম, আপনি 10 টাকাই খরচ করে দিচ্ছেন। কিন্তু আপনার 1 লাখ টাকা ইনকাম, আপনি 50 টাকা খরচ করলেন, বাকি টাকাটা ব্যাংকে জমালেন, তাহলে সেটা তো ডিপোজিট। ইন্টারমিডিয়েট ফাস্টিং এর বিষয়টা হচ্ছে এইরকম, আপনি যে 8 ঘন্টা খাচ্ছেন, হিউজ খাওয়া হবে, কারণ 16 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকার পরে আপনার ক্ষুধা বলে না, হাবাতেরে শাকের ভুইদা কালেও শেষ করে ফেলে, আমাদের একটা চলতি কথা আছে। অর্থাৎ আপনি যা পাবেন তাই খাবেন, আপনার তখন আর হেলদি চয়েসের প্রশ্নই আসবে না, সামনে যেটা পাবেন সেটা খাবেন, যেটা আমরা সাধারণ ক্ষেত্রে ফাস্টিং এর গুলোতে করে থাকি। তো কি হবে, এবং এত খেলে দুটো জিনিস হয়, মানুষ লেথার্জিক হয়, আলটিমেটলি তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, সে কি হয় বিছনায় শুয়ে শুয়ে টিভি দেখো, আর জান গেল জান গেল জান গেল, আলটিমেটলি তার কোনো বার্ন হচ্ছে না, এটারও ডিপোজিট হচ্ছে। তাহলে দুটো তিনটে জিনিস হতে পারে, আপনার অ্যাসিডিটি বাড়তে পারে, তার থেকে আলসারেশন হতে পারে, আপনার ওভারওয়েট আরো বাড়বে, আপনার সবচেয়ে বড় জিনিস আপনার নিউট্রিশনাল ইমব্যালেন্স গুলো হতে থাকবে, চুল পড়তে থাকবে, কম বয়সে রিঙ্কেল পড়ে যাবে, মনে হবে অনেক বয়সী, এবং আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিভিন্ন নিউট্রিয়েন্টের যে ডেফিসিয়েন্সির যে ডিসঅর্ডার গুলো হতে পারে সেইগুলো হবে। সো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আসলে কোনো হেলদি চয়েস না, কিটো ডায়েট হেলদি চয়েস না, অ্যাটকিন ডায়েট হেলদি চয়েস না। হেলদি চয়েস হচ্ছে প্রত্যেকদিন খাবার খাবেন, প্রত্যেকটা খাবার খাবেন কিভাবে লো ক্যালোরি করে আপনি খাবারটা কুক করবেন এবং নিবেন, আর যাই খাবেন না কেন সেইটাকে বার্ন করেন, দ্যাট ইজ দ্য হেলদি লাইফস্টাইল। ধন্যবাদ আপা। স্যারের কাছে একটু জানতে চাইবো, আপনি বলছিলেন ব্যায়ামের কথা, হার্ট ভালো রাখতে ব্যায়াম করাটা জরুরি। একজন হার্টের রোগীর দিনে কত ঘন্টা বা কতটা সময় ব্যায়াম করা প্রয়োজন, এবং যদি সপ্তাহে হিসাবও করি তাহলে সেই ক্ষেত্রে কয়দিন ব্যায়ামটা জরুরি? ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যাদের হৃদরোগ রয়েছে
তারা অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে। যেমন তাদের যদি প্রেশার কন্ট্রোল রাখতে হয়, ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হয়, হৃদরোগের ঝুঁকি যদি অ্যাভয়েড করতে হয়, তাহলে তাকে অবশ্যই শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী প্রতিদিন তাকে 30 মিনিট করে ব্যায়াম করতে হবে এবং সপ্তাহে 5 দিন, দ্যাট ইজ 150 মিনিটস পার উইক। এর মধ্যে তার যেমন সে একটু জোরে হাঁটতে পারে, সে সাইক্লিং করতে পারে, ঘরের কাজকর্মে হেল্প করতে পারে, এসব কাজ সে করে, গার্ডেনিং করতে পারে, সে বাগানের পরিচর্যা করে সে তার শারীরিক অ্যাক্টিভিটি বাড়াতে পারে। যার বেশি ভিগোরাস এক্সারসাইজ প্রয়োজন সে জোরে সাইকেল চালিয়ে বা সে সুইমিং করে, সাঁতার কেটে বা বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে পারে। কিন্তু আমি মনে করি ওইটা ওই পর্যন্তই করা সম্ভব যতক্ষণ পর্যন্ত তার হার্ট সেটা টলারেট করতে পারে। কারণ আপনার যদি ব্যথা উঠে যায় অতিরিক্ত পরিশ্রম করার জন্য, অতিরিক্ত অ্যাক্টিভিটি করার জন্য, তখন কিন্তু আবার আপনার হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই আপনি সহনীয় পর্যায়ে থেকে প্রতিদিন 30 মিনিট হাঁটবেন এবং সেটা সপ্তাহে 5 দিন মাত্র। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুই অতিথিকে ধন্যবাদ। আপনারা দর্শকদের উদ্দেশ্যে একে একে যদি কিছু বলেন। প্রথমে ম্যাডাম। আমি শেষ করছি। জি ধন্যবাদ। আসলে ধন্যবাদ সাতকাহনকে এ ধরনের প্রোগ্রামে স্পেশাল ডেতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে খোলামেলা অনেক আলোচনা করলাম, জানি না দর্শকরা কতটুকু গ্রহণ করতে পারবে। তো আমার কাছে মনে হয় যারা হৃদরোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অত্যন্ত অতিরিক্ত ঝুঁকিতে রয়েছেন এবং তারা আক্রান্ত হলে কমপ্লিকেশন বেশি হতে পারে। তাই তাদেরকে অবশ্যই অপ্রয়োজনে বাইরে না যেয়ে বাসায় অবস্থান করতে হবে। যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় মাস্ক ব্যবহার করবেন এবং তারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখবেন, একজন থেকে আরেকজন ডিস্টেন্স যেন 6 ফিট হয় এবং তারা যেন সবার সাথে যোগাযোগ রাখেন ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে, যে একজন হৃদরোগী যেন একজন হৃদরোগীর খবর নেন, তিনি কেমন আছেন, তার কোনো সিমটম আছে কিনা, কারণ আমরা তো এখন ডাক্তারের কাছে ভিজিট করতে পারছি না। সো নিজের সিমটম যেন অ্যানালাইসিস করে ডাক্তারের শরণাপন্ন হতে পারি আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে, এবং সবাই যেন সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সবাইকে যেন সচেতন করে তুলতে পারি, এটি আমি মনে করি। আমি দর্শকদের জন্য একটা হচ্ছে প্রত্যেকের হার্ট হেলদি রাখা উচিত। তার মানে আমরা যদি প্রিভেনশন চিন্তা করি তাহলে তিনটা বিষয়। একটা হচ্ছে খাবার খাবেন হেলদি চয়েস। এতক্ষণ আমরা যে কথাটা বললাম আনহেলদি ফুড একের পর তার মানে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্যাচুরেটেড ফ্যাট এগুলো বাদ দিয়ে। সেকেন্ড জিনিস হচ্ছে অল্প অল্প করে বারে বারে খাবার খান যাতে আপনার রক্তে কোলেস্ট্রল আর অন্যান্য বিষয়গুলো জমে। যাদের হাইপার টেনশন আছে তারা সল্ট, মোটামুটি সল্ট ফ্রি খাবার খেতে হবে, এক্সট্রা সল্ট গুলো খাবেন। যাদের ডায়াবেটিস তাদের সুগার ফ্রি খাবারগুলো বাদ দিয়ে। থার্ড হচ্ছে রেগুলার এক্সারসাইজ। রেগুলার আপনার কোনো ডিজিজ নেই, আপনি আপনার হার্ট এবং হেলথকে সুস্থ রাখতে হলে রেগুলার এক্সারসাইজ করুন, এটার কোনো অল্টারনেট ওয়ে নেই। আর আমাদের দেশে অ্যালকোহল খাওয়ার পরিমাণটা খুব কম হলেও আমরা আসলে কার্বোনেটেড ড্রিঙ্ক, এটা আমি মনে করি অ্যালকোহলের থেকে কোনো অংশে কম। এই কার্বোনেটেড ড্রিঙ্ক অর্থাৎ কোক, পেপসি, 7 আপ, ফান্টা, এই যে জাতীয় যত জিনিস, এই সুগার ওরিয়েন্টেড খাবার, ইভেন সুগার সাবস্টিটিউট যেগুলো সোডিয়াম সাইক্লামেট, স্যাফার, এই জাতীয় জিনিসগুলো না পারতেন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ঘুমান, আর্লি টু বেড, আর্লি টু বেড, এই দুইটা জিনিসকে খেয়াল রাখেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের হার্টও সুস্থ থাকে। এটা প্রিভেনশন। যদি হার্ট ডিজিজ হয়ে যায় প্লিজ ঘরে বসে নিজেরা অনেক সময় এরকম করে, আমার একটু ব্যথা করতেছে, প্রথমে কমপ্লেন করবে, তারপরে বলতে না ঠিক হয়ে গেছে, এটা গ্যাসের ব্যথা, গ্যাসের একটা ওষুধ। এই কাজগুলো করবেন না প্লিজ, একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট। এই করোনার সময় আমরা যেমন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রত্যেকটা ডক্টর, আমরা নিউট্রিশনিস্টরা, ডায়েটিশিয়ানরা কিন্তু আমরা অনলাইন ভিজিট করছি। আপনারা ইচ্ছা করলে সেই জায়গাগুলো বাসায় বসে আপনারা আমাদের কাছ থেকে সেবাটা নিতে পারেন, আমরা সেটা সেবা করার জন্য প্রস্তুত, শুধু আপনারা ভালো। ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের বিশেষ অতিথিদের, তারা তাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।